আজকে শুনবেন ব্যোমকেশ বক্সির রহস্য রোমাঞ্চকর গল্প শৈলপুরী হত্যা রহস্য। প্লিজ টু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আওয়ার অডিও চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ। সহ্যাদ্রি হোটেল, মহাবালেশ্বর, পুনা, ৩রা জানুয়ারি। ভাই অজিত, বোম্বাই এসে অবধি তোমাদের চিঠি দিতে পারিনি। আমার পক্ষে চিঠি লেখা কীরকম কষ্টকর কাজ তা তোমরা জানো। বাঙালির ছেলে চিঠি লিখতে শেখে বিয়ের পর, কিন্তু আমি বিয়ের পর দুদিনের জন্যও বউ ছেড়ে রইলাম না। চিঠি লিখতে শিখব কোত্থেকে? তুমি সাহিত্যিক মানুষ, বিয়ে না করেও লম্বা চিঠি লিখতে পারো, কিন্তু তোমার কল্পনা শক্তি আমি কোথায় পাবো ভাই? কাঠখোট্টা মানুষ, স্রেফ সত্য নিয়ে কারবার করি। তবু আজ তোমাকে একটা লম্বা চিঠি লিখতে বসেছি। কেন লিখতে বসেছি তা চিঠি শেষ পর্যন্ত পড়লেই বুঝতে পারবে। মহাবালেশ্বর নামক শৈলপুরীর সহ্যাদ্রি হোটেলে রাত্রি 10টার পর মোমবাতি জেলে এই চিঠি লিখছি। বাইরে শীতজর্জর অন্ধকার, আমি ঘরের দরজানলা বন্ধ করে লিখতে বসেছি। তবু শীত আর অন্ধকারকে ঠেকিয়ে রাখা যাচ্ছে না। মোমবাতি শিখাটি থেকে থেকে নড়ে উঠছে। দেওয়ালের গায়ে নিঃশব্দ ছায়া পা টিপে টিপে আনাগোনা করছে। ভৌতিক পরিবেশ। আমি অতিপ্রাকৃতকে সারা জীবন দূরে সরিয়ে রাখতে চেষ্টা করেছি, কিন্তু অনেকদিন আগে একবার মুঙ্গেরে গিয়ে বরদাবাবু নামক একটি ভূতজ্ঞ ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল, মনে আছে? আমি তাকে বলেছিলাম, ভূত প্রেত থাকে থাক, আমি তাদের হিসেবের বাইরে রাখতে চাই। এখানে এসে কিন্তু মুশকিলে পড়ে গেছি। ওদের আর হিসাবের বাইরে রাখা যাচ্ছে না। কিন্তু থাক, গল্প বলার আর্ট জানা নেই বলেই বোধ হয় পরের কথা আগে বলে ফেললাম। এবার গোড়া থেকেই শুরু করি। যে কাজে বোম্বাই এসেছিলাম সে কাজটা শেষ করতে দিন 4 লাগলো। ভেবেছিলাম কাজ সেরেই ফিরব, কিন্তু ফেরা হলো না। কর্মসূত্রে একজন উচ্চ পুলিশ কর্মচারীর সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছে। মারাঠি ভদ্রলোক, নাম বিষ্ণু বিনায়ক আপ্তে। তিনি বললেন, বম্বে এসেছেন, পুনা না দেখেই ফিরে যাবেন? পুনায় দেখবার কি আছে? পুনা শিবাজি মহারাজের পীঠস্থান, সেখানে দেখবার জিনিসের অভাব? সিংহগড়, শনিবার দুর্গ, ভবানী মন্দির। ভাবলাম এদিকে আর কখনো আসবো কিনা কে জানে, এ সুযোগ ছাড়া উচিত নয়। বললাম, বেশ, যাব। আপ্তের মোটরে চড়ে বেরোলাম। বোম্বাই থেকে পুনে যাবার পাকা মোটর রাস্তা আছে। সহ্যাদ্রির গিরি সংকটের ভিতর দিয়ে পাক খেয়ে খেয়ে গিয়েছে। এখানকার নৈসর্গিক দৃশ্য বর্ণনা করা আমার কর্ম নয়। এক পাশে উত্তঙ্গ শিখর, অন্য পাশে অতলপর্শ খাদের কোলে সবুজ উপত্যকা। তুমি যদি দেখতে, একটি চম্পু কাব্য লিখে ফেলতে। পুনায় আপ্তের বাড়িতে উঠলাম। সাহেবী কাণ্ড কারখানা, আদর যত্নের সীমা নেই। আমাকে আপ্তে যে এত খাতির করছেন তার পিছনে আপ্তের স্বাভাবিক সহৃদয়তা তো আছেই, বোধহয় বোম্বাই প্রাদেশিক সরকারের ইশারাও রয়েছে। সে যাক। পুনায় বোম্বাইয়ের চেয়ে বেশি ঠান্ডা, কারণ বোম্বাই সমুদ্র সমতলে আর পুনা সমুদ্র থেকে প্রায় 2000 ফুট উঁচুতে। পুনার ঠান্ডায় কিন্তু বেশ একটি চনমনে ভাব আছে। শরীর মনকে চাঙ্গা করে তোলে, জড়ভরত করে ফেলে না। পুনায় 3 দিন থেকে দর্শনীয় যা কিছু আছে সব দেখলাম। তারপর আপ্তে বললেন, পুনায় এসে মহাবালেশ্বর না দেখেই চলে যাবেন? আমি বললাম, মহাবালেশ্বর সে কাকে বলে? আপ্তে হেসে বললেন, একটা জায়গার নাম, বম্বে প্রদেশের সেরা হিল স্টেশন। আপনাদের যেমন দার্জিলিং, আমাদের তেমনি মহাবালেশ্বর। পুনা থেকে আরো 2000 ফুট উঁচু। গরমের সময় বম্বের সবাই মহাবালেশ্বর যায়। কিন্তু শীতকালে তো যাই না। এখন ঠান্ডা কেমন? একেবারে হোম ওয়েদার। চলুন চলুন, মজা পাবেন। অতএব মহাবালেশ্বরে এসেছি এবং বেশ মজা টের পাচ্ছি। পুনা থেকে মহাবালেশ্বর 72 মাইল। মোটরে আসতে হয়। আমরা পুনা থেকে বেরুলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর।
মহাবালেশ্বরে পৌঁছলাম আন্দাজ 4টের সময়। পৌঁছে দেখি শহর শূন্য। 2-4 জন স্থায়ী বাসিন্দা ছাড়া সবাই পালিয়েছে। সত্যিই হোম ওয়েদার। দিনের বেলায় হিহি কম্প, রাতেও হিহি কম্প। ভাগ্যিস আপতে আমার জন্য একটা মোটা ওভারকোট এনেছিলেন, নইলে শীত ভাঙত না। শহরের বর্ণনা দেব না, মনে করো দার্জিলিংয়ের ছোট ভাই। আপতে আমাকে নিয়ে সহ্যাদ্রি হোটেলে উঠলেন। হোটেলে একটিও অতিথি নেই, কেবল হোটেলের মালিক 2-3 জন চাকর নিয়ে বাস করছেন। হোটেলের মালিক জাতে পার্সি, নাম সোরাব হোমজি, আপতের পুরনো বন্ধু। বয়স্ক লোক, মোটাসোটা, টকটকে রং। বিষয়বুদ্ধি নিশ্চয়ই আছে, নইলে হোটেল চালানো যায় না। কিন্তু ভারী অমায়িক প্রকৃতি। আপতে আমার সঙ্গে পরিচয় করে দিলেন। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে একবার তাকিয়ে খুব সমাদর করে নিজের বসবার ঘরে নিয়ে গেলেন। অবিলম্বে কফি এসে পড়ল, তার সঙ্গে নানা রকম পেস্ট্রি। ভালো কথা, তুমি বোধহয় জানো না, গোঁড়া পার্সিরা ধূমপান করে না, কিন্তু মদ খায়। মদ না খেলে তাদের ধর্মবিশ্বাসে আঘাত লাগে। কফি পর্ব শেষ না হতে হতে সূর্যাস্ত হয়ে গেল। অতঃপর আপতে আমাকে হোটেলে রেখে মোটর নিয়ে বেরুলেন। এখানে তাঁর কে একজন আত্মীয় আছে, তার সঙ্গে দেখা করে ঘণ্টাখানেকের মধ্যে ফিরবেন। তিনি চলে যাওয়ার পর হোমজি মৃদু হেসে বললেন, আপনি বাঙালি? শুনে আশ্চর্য হবেন, মাস দেড়েক আগে পর্যন্ত এই হোটেলে মালিক ছিলেন একজন বাঙালি। আশ্চর্য হলাম। বললাম, বলেন কি, বাঙালি এত দূরে এসে হোটেল খুলে বসেছিল? হ্যাঁ, তবে একলা নয়, তার একজন গুজরাতি অংশীদার ছিল। এই সময় একটা চাকর এসে অবদ্ধ ভাষায় তাকে কি বলল। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি স্নান করবেন? যদি করেন, গরম জল তৈরি আছে। রক্ষে করুন, এই শীতে স্নান? একেবারে বোম্বাই গিয়ে স্নান করব। চাকর চলে গেল। তখন আমি হোমজিকে প্রশ্ন করলাম, আচ্ছা, আপনি তো বোম্বের লোক, তাহলে এই শীতে এখানে রয়েছেন কেন? এখানে তো কাজকর্ম এখন কিছু নেই। কাজকর্ম আছে বই কি, মার্চ মাস থেকে হোটেল খুলবে, অতিথিরা আসতে শুরু করবে। তার আগেই বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে ফিটফাট করে তুলতে হবে তো। তাছাড়া বাড়ির পিছন দিকে গোলাপের বাগান করেছি, চলুন না দেখবেন, এখনো দিনের আলো আছে। বাড়ির পিছন দিকে গিয়ে বাগান দেখলাম। বাগান এখনও তৈরি হয়নি, তবে মাসখানেকের মধ্যে ফুল ফুটতে আরম্ভ করবে। হোমজির ভারী বাগানের শখ। এখানে সহ্যাদ্রি হোটেলের একটা বর্ণনা দিয়ে রাখি। চুনকাম করা পাথরের দোতলা বাড়ি, সব শুদ্ধ 12-14টা বড় বড় ঘর আছে। সামনে দিয়ে গেরুমাটি ঢাকা রাস্তা গিয়েছে। পিছন দিকে গোলাপ বাগানের জমি, লম্বায় চওড়ায় কাঠা চারেক হবে। তারপরই গভীর খাদ। শুধু গভীর নয়, খাড়া নেমে গিয়েছে। পাথরের মোটা আলসের উপর ঝুঁকে উঁকি মারলে দেখা যায় অনেক নিচে ঘন ঝোপঝাড়ের ভিতর দিয়ে একটা সরু ঝর্ণার ধারা বয়ে গেছে। আমরা বাগান দেখে ফিরছি, এমন সময় খাদের নিচে থেকে একটা গভীর আওয়াজ উঠে এলো, অনেকটা মোষের ডাকের মতো। নিচে তখন ঘুটঘুটে অন্ধকার, উপরে একটু আলো আছে। আমি জিজ্ঞেস করলাম, ও কিসের আওয়াজ? বাঘের ডাক। আসুন, ভেতরে যাওয়া যাক। ঘরে বিদ্যুৎ বাতি জ্বলছে। চাকর একটা গনগনে কয়লার আংটা মেঝের উপর রেখে গেছে। আমরা আংটার কাছে চেয়ার টেনে বসলাম। ঠান্ডা আঙুলগুলোকে আগুনের দিকে ছড়িয়ে দিয়ে বললাম, এদিকে বড় বাঘ আছে? আছে। তাছাড়া চিতা আছে, হায়না আছে, নেকড়ে আছে। আর যে বাঘটার ডাক শুনলেন, সেটা মানুষের রক্তের স্বাদ পেয়েছে কি না, তাই এ তলার ছেড়ে যেতে পারছে না। মানুষ খেকো বাঘ? কত মানুষ খেয়েছে? আমি একটার কথাই জানি, ভারী লোমহর্ষক কাণ্ড। শুনবেন? এই সময় আপতে ফিরে এলেন। লোমহর্ষক কাণ্ড চাপা পড়ে গেল। আপতে বললেন, তার আত্মীয় ছাড়ছেন না, আজ রাত্রে তাকে সেখানেই ভোজন এবং শয়ন করতে হবে। কিছুক্ষণ গল্প সল্প করে তিনি উঠলেন, আমাকে বললেন, কাল সকাল 9টার মধ্যে আমি আসবো। আপনি ব্রেকফাস্ট খেয়ে তৈরি হয়ে থাকবেন, দুজনে বেরোবো।
এখানে দেখবার অনেক জায়গা আছে, বম্বে পয়েন্ট, আর্থারস সিট, প্রতাপগড় দুর্গ। তিনি চলে গেলেন। আমরা আরও খানিকক্ষণ বসে এটা সেটা গল্প করলাম। এখানে এখন শাকসবজি, দুধ, ডিম, মুরগি খুব সস্তা, আর গরমের সময় দাম বাড়বে। কথায় কথায় হোমজি বললেন। আপনার ভূতের ভয় নেই তো? আমি হেসে উঠলাম। কারুর কারুর থাকে, একলা ঘরে ঘুমোতে পারে না। তাহলে আপনার শোবার ব্যবস্থা যদি দোতলায় করি আপনার অসুবিধা হবে না তো? বিন্দুমাত্র না। আপনি কোথায় শোন? আমি নিচেই শুই, আমার বসবার ঘরের পাশেই শোবার ঘর। আপনাকে ওপরে দিচ্ছি তার কারণ এখন সব ঘরের বিছানাপত্র তুলে গুদামে রাখা হয়েছে। অতিথি তো নেই, কেবল দোতলার একটা ঘর সাজানো আছে। তাতে হোটেলের ভূতপূর্ব মালিক সস্ত্রীক থাকতেন। ঘরটা যেমন ছিল তেমনই আছে। বেশ তো, সেই ঘরেই শোবো। হোমজি চাকরকে ডেকে হুকুম দিলেন। চাকর চলে গেল। তারপর 8টা বাজলে আমরা খেতে বসলাম। এরই মধ্যে মনে হলো যেন কত রাত হয়ে গেছে। চারিদিক নিশুতি। বাড়িতে যদি ডাকাত পড়ে, মা বলতেও নেই, বাপ বলতেও নেই। গল্প শোনার এই উপযুক্ত সময়। বললাম, আপনার লোমহর্ষক কাণ্ড কই বললেন না তো? হ্যাঁ হ্যাঁ, ভারী রোমাঞ্চকর ব্যাপার। এই বাড়িতেই ঘটেছিল, আগেকার 2 মালিকের মধ্যে। বলি শুনুন। হোমজি বলতে আরম্ভ করলেন। খাওয়া এবং গল্প একসঙ্গে চলতে লাগলো। হোমজি বেশ রসিয়ে রসিয়ে গল্প বলতে পারেন, তাড়াহুড়ো নেই। তার মাতৃভাষা অবশ্য গুজরাটি, কিন্তু ইংরেজিতেই বরাবর কথাবার্তা চলছিল। গল্পটাও ইংরেজিতেই বললেন। আমি তোমার জন্য বাংলায় অনুবাদ করে দিলাম। বছর 6 আগে মানিক ভাই মেহতা নামে একজন গুজরাটি আর বিজয় বিশ্বাস নামে একজন বাঙালি মহাবালেশ্বরে এই সহাদ্রি হোটেল খুলেছিল। দুজনের সমান অংশীদার। মেহতার টাকা আর বিজয় বিশ্বাসের মেহনত, এই নিয়ে হোটেল আরম্ভ হয়। বিজয় বিশ্বাস কেবল ঘরে বসে সিগারেট টানতেন আর হিসাব নিকেশ করতেন। মানিক মেহতা লোকটা ছিল প্রচণ্ড পাঁজি। অবশ্য তখন তার সম্বন্ধে কেউ কিছু জানতো না। তাকে ভালো করে কেউ চোখেই দেখেনি। পরে সব জানা গেল। তার 3টে বউ ছিল, একটা গোয়ায়, একটা বোম্বেতে, আর একটা আমেদাবাদে। এই 3 জায়গায় বেশিরভাগ সময়ই সে থাকত। যত রকম বেআইনি দুষ্কর্ম করাই ছিল তার পেশা। বোম্বাই প্রদেশে মদ্যপান নিষিদ্ধ। লোকটি বুটলেগিং করত, বিদেশ থেকে লুকিয়ে সোনা আমদানি করত। অনেকবার তার মাল বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু লোকটাকে কেউ ধরতে পারেনি। বিজয় বিশ্বাসের সঙ্গে মানিক মেহতার জোটপাট কি করে হলো বলা যায় না। বিজয় বিশ্বাস লোকটি ওরকম ছিলেন না। যতদূর জানা যায়, বিজয় বিশ্বাস আগে থেকেই হোটেল চালানোর কাজ জানতেন। হয়তো পুনায় কিংবা বোম্বাইয়ে কিংবা আমেদাবাদে ছোটোখাটো হোটেল চালাতেন। তারপর তিনি মানিক মেহতার নজরে পড়ে যান। মানিক মেহতা যে ধরনের ব্যবসা করে তাতে কখনো হাতে অঢেল পয়সা, কখনো ভারেমা ভবানী। সে বোধহয় মতলব করেছিল হোটেল কিনে কিছু টাকা আলাদা করে রাখবে, যাতে সংকটকালে হাতে একটা রেস্ত থাকে। বিজয় বিশ্বাস তার প্রকৃত চরিত্র জানতেন না, সরল মনেই অংশীদার হয়েছিলেন। বিজয় বিশ্বাস আর তার স্ত্রীর ম্যানেজমেন্টে সহাদ্রি হোটেল অল্পকালের মধ্যে বেশ জাঁকিয়ে উঠল। মহাবালেশ্বরে হোটেলের মরশুম হচ্ছে 2.5 মাস, টেনিটুরে 3 মাস, কিন্তু এই কয় মাসের মধ্যেই হোটেলের আয় হয় 40 থেকে 50 হাজার টাকা। খরচ খরচা বাদ দিয়ে 20-25 হাজার টাকা লাভ থাকে। মানিক মেহতা মরশুমের শেষে এসে কখনো নিজের ভাগের টাকা নিয়ে যেত, কখনো বা টাকা ব্যাংকে জমা থাকত। সৌরভ হোমজি প্রতি বছরই গরমের সময় মহাবালেশ্বরে আসতেন এবং সহাদ্রি হোটেলে উঠতেন। হোটেলটি তার খুব পছন্দ। মনে মনে ইচ্ছে ছিল এরকম একটা হোটেল পেলে নিজে চালাবেন। তিনি পয়সাওয়ালার লোক, জীবিকার জন্য কাজ করবার দরকার নেই, কিন্তু ব্যবসা করার প্রবৃত্তি পার্সিদের মজ্জাগত। গত বছর মে মাসে হোমজি যথারীতি এসেছেন। পুরনো খদ্দের হিসাবে হোটেলে তার খুব খ্যাতি। স্বয়ং হৈমবতী তার সুখ স্বাচ্ছন্দ্যের তত্ত্বাবধান করতেন। হোমজিও হৈমবতীর নিপুণ গৃহস্থালির জন্য তাকে খুব সম্মান করতেন। একদিন হৈমবতী বিমর্ষভাবে হোমজিকে বললেন, শেঠজি, আসছে বছর আপনি যখন আসবেন তখন আমাদের আর দেখতে পাবেন না। হোমজি আশ্চর্য হয়ে বললেন, সে কি, দেখতে পাবো না কেন?
হোটেল বিক্রি করার কথা হচ্ছে। যিনি আমাদের পার্টনার তিনি হোটেল রাখবেন না, আমরাও চলে যাব। আমার স্বামীর এত ঠান্ডা সহ্য হচ্ছে না, আমরা দেশে ফিরে যাব। সেদিন সন্ধেবেলা হোমজি অফিস ঘরে গিয়ে বিজয় বিশ্বাসের সঙ্গে দেখা করলেন। বললেন, আপনারা নাকি হোটেল বিক্রি করছেন? বিজয় বিশ্বাসের বয়স আন্দাজ ৪৫, স্ত্রীর চেয়ে অনেক বড়, একটু কাহিল কোচের চেহারা। আপাদমস্তক গরম জামা কাপড় পরে গলায় গলাবন্ধ জড়িয়ে বসে সিগারেট টানছিলেন। হোমজিকে খাতির করে বসালেন। বললেন, হ্যাঁ সেটজি, আপনি কিনবেন? ভালো দর পেলে কিনতে পারি। আপনার পার্টনার কোথায়? আমার পার্টনার এখন বিদেশে আছেন, তাই আমাকে মোক্তারনামা দিয়েছেন, এই দেখুন। তিনি দেরাজ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি বের করে দেখালেন। তারপর দর কষাকষি আরম্ভ হলো। বিজয় বিশ্বাস হাঁকলেন ১.৫ লাখ, হোমজি বললেন ৫০,০০০। শেষ পর্যন্ত ৮৪,০০০-এর অফা হলো। কিন্তু স্থাবর সম্পত্তি কেনা তো ২-৪ দিনের কাজ নয়। দলিল দস্তাবেজ তদারক করা, উকিল অ্যাটর্নির সঙ্গে পরামর্শ করা, রেজিস্ট্রি অফিসে খোঁজ খবর নেওয়া, এসব করতে বেশ কয়েক মাস কেটে গেল। নভেম্বর মাসের মাঝামাঝিতে হোমজি আর বিজয় বিশ্বাস পুনেই গেলেন। রেজিস্ট্রারের সামনে হোমজি নগদ টাকা দিয়ে রেজিস্ট্রি করলেন। কথা হলো ১ ডিসেম্বর তিনি হোটেলের দখল নেবেন। তারপর হোমজি বোম্বাই গেলেন, বিজয় বিশ্বাস মহাবলেশ্বরে ফিরে এলেন। হোটেলে তখন অতিথি নেই, একটা চাকরানি ছাড়া চাকর বাকরও বিদায় হয়েছে। তাই এরপর যেসব ঘটনা ঘটেছিল তা কেবল হৈমবতীর জবানবন্দি থেকেই জানা যায়। মানিক মেহতা নিশ্চয় নিজে আড়ালে থাকবার মতলব করেই বিজয় বিশ্বাসকে মোক্তারনামা দিয়েছিল। যেদিন রেজিস্ট্রি হলো তার পরদিন রাত্রি ৯টায় সে সহাদ্রি হোটেলে এসে হাজির। পরে পুলিশের তদন্তে জানা গিয়েছিল মানিক মেহতা মহাবলেশ্বরের বাইরে ২ মাইল দূরে মোটর রেখে পায়ে হেঁটে মহাবলেশ্বরে ঢুকেছিল। সে যখন পৌঁছলো তখন বিজয় বিশ্বাস আর হৈমবতী রাত্রির খাওয়া দাওয়া সেরে অফিস ঘরে বসে নিজেদের ভবিষ্যৎ সম্বন্ধে জল্পনা কল্পনা করছিলেন। চাকরানিটাও শুতে গিয়েছিল। তখন বেশ শীত পড়ে গেছে। মানিক মেহতার গায়ে মোটা ওভারকোট, মাথায় পশমের মাংকি ক্যাপ। তার ব্যবহার বরাবরই খুব মিষ্টি। সে এসে বলল, হৈমা বাহিন, আমি আজ রাত্রে এখানেই থাকবো আর খাবো, সামান্য কিছু হলেই চলবে। হৈমবতী খাবারের ব্যবস্থা করতে রান্নাঘরে চলে গেলেন। চাকরানিকে আর জাগালেন না। মানিক মেহতা আর বিজয় বিশ্বাস কাজকর্মের কথা শুরু করলেন। অফিস ঘরে একটা মজবুত লোহার আলমারি ছিল। হোটেল বিক্রির টাকা এবং ব্যাংকের জমা টাকা সব এই আলমারিতেই রাখা হয়েছিল। বিজয় বিশ্বাস জানতেন ২-১ দিনের মধ্যেই মেহতা টাকা নিতে আসবে। হৈমবতী রান্নাঘরে গিয়ে স্টোভ জেলে ভাজাভুজি তৈরি করতে লাগলেন, কিন্তু তার কান পড়ে রইল অফিস ঘরের দিকে। রান্নাঘর অফিস ঘর থেকে বেশি দূর নয়, তার উপর নিস্তব্ধ রাত্রি। কিছুক্ষণ পরে তিনি শুনতে পেলেন ওরা দুজন অফিস ঘর থেকে বেরিয়ে কথা বলতে বলতে হোটেলের পিছন দিকের জমিতে চলে গেলেন। হৈমবতীর একটু আশ্চর্য লাগলো, কারণ তাঁর স্বামী শীত কাতরে মানুষ। এত শীতে খোলা হাওয়ায় যাওয়া তার স্বভাব বিরুদ্ধ। কিন্তু হৈমবতীর মনে কোনো আশঙ্কাই ছিল না। তিনি রান্নাঘর থেকে বেরোলেন না, যেমন রান্না করছিলেন তেমনই করতে লাগলেন। তারপর হোটেলের পিছন দিক থেকে একটা চাপা চিৎকারের শব্দ শুনে তিনি একেবারে কাঠ হয়ে গেলেন। তাঁর স্বামীর গলার চিৎকার। ক্ষণকাল স্তম্ভিত অবস্থায় থেকে তিনি ছুটে গেলেন হোটেলের পিছন দিকে। পিছনের জমিতে যাবার একটা দরজা আছে। হৈমবতী দরজার কাছে পৌঁছেছেন এমন সময় মানিক মেহতা ওদিক থেকে ঝড়ের মতো এসে ঢুকল। হৈমবতীকে সজোরে একপাশে সরিয়ে দিয়ে সদরের দিকে চলে গেল। কি হলো, কি হলো? বলে হৈমবতী পিছনের জমির দিকে ছুটে গেলেন। সেখানে কেউ নেই। হৈমবতী তখন স্বামীর খোঁজে অফিস ঘরের দিকে ছুটলেন। সেখানে দেখলেন লোহার আলমারির কবাট খোলা রয়েছে, তার ভিতর থেকে নোটের বান্ডিলগুলো সব গায়েব। প্রায় ১.৫ লাখ টাকার নোট। এতক্ষণে হৈমবতী প্রকৃত ব্যাপারটা বুঝতে পারলেন। মানিক মেহতা তার স্বামীকে ঠেলে খাদের মধ্যে ফেলে দিয়েছে আর সমস্ত টাকা নিয়ে পালিয়েছে। তিনি চিৎকার করে অজ্ঞান হয়ে পড়লেন।
ভাই অজিত, আজ এখানেই থামছি। ঘরের মধ্যে অশরীরী উৎপাত আরম্ভ হয়েছে। কাল বাকি চিঠি শেষ করব। ৪ঠা জানুয়ারি। কাল চিঠি শেষ করতে পারিনি। আজ রাত্রি 10টার পর মোমবাতি জ্বালিয়ে আবার আরম্ভ করেছি। হোমজি খেতে বসে গল্প বলছিলেন। গল্প শেষ হবার আগেই খাওয়া শেষ হলো। আমরা বসবার ঘরে উঠে গেলাম। চাকর কফি দিয়ে গেল। হোমজি আবার বলতে শুরু করলেন। আমি আজ আরও সংক্ষেপে তার পুনরাবৃত্তি করছি। হৈমবতী যখন জ্ঞান হলো তখন 10টা বেজে গেছে। ইলেকট্রিক বাতি নিভে গিয়ে চারিদিক অন্ধকার। হৈমবতী চাকরানীকে জাগালেন, কিন্তু সে রাত্রে বাইরে থেকে কোনো সাহায্যই পাওয়া গেল না। পুলিশ এলো পরদিন সকালে। পুলিশের অনুসন্ধানে বোঝা গেল হৈমবতীর অনুমানই ঠিক। হোটেলের পিছনে খাদের ধারে মানুষের ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। ২-৪ দিন অনুসন্ধান চালাবার পর আরও অনেক খবর বেরুলো। মানিক মেহতা ডুব মেরেছে। সে পাকিস্তান থেকে ৩ লক্ষ টাকার সোনা আমদানি করেছিল। কাস্টমসের কাছে ধরা পড়ে যায়। মানিক মেহতা ধরা না পড়লেও একেবারে নিঃস্ব হয়ে পড়েছিল। তাই অংশীদারকে খুন করে সে প্রায় ১.৫ লাখ টাকা হাতিয়েছে। এদিকে খাদের তলা থেকে বিজয় বিশ্বাসের লাশ উদ্ধার করা দরকার, কিন্তু এমন দুর্গম এই খাদ যে সেখানে পৌঁছনো অতি কষ্টকর ব্যাপার। উপরন্তু সম্প্রতি একজোড়া বাঘ এসে খাদের মধ্যে আড্ডা গেড়েছে। গভীর রাত্রে তাদের হুঙ্কার শোনা যায়। যা হোক, কয়েকজন পাহাড়িকে নিয়ে ৩ দিন পর পুলিশ খাদে নেমে দেখল বিজয় বিশ্বাসের দেহের কিছু অবশিষ্ট নেই। কয়েকটা হাড়গোড় আর রক্তমাখা জামাকাপড়, গলাবন্ধ ইত্যাদি নিয়ে তারা ফিরে এলো। পুলিশের মনে আর কোনো সংশয় রইল না। মানিক মেহতার নামে গ্রেপ্তারি পরোয়ানা এবং হুলিয়া জারি করল। ক্রমে ১লা ডিসেম্বর এসে পড়ল। নিঃস্ব বিধবার অবস্থা বুঝতেই পারছ। হোমজি দয়ালু লোক হৈমবতীকে কিছু টাকা দিলেন। হৈমবতী চোখের জল মুছতে মুছতে মহাবালেশ্বর থেকে চিরবিদায় নিলেন। তারপর মাসখানেক কেটে গেছে। পুলিশ এখনো মানিক মেহতার সন্ধান পায়নি। বাঘ আর বাঘিনী কিন্তু এখনো খাদের তলায় ঘুরে বেড়াচ্ছে। মানুষের রক্তের স্বাদ তারা পেয়েছে। এর স্থান ছেড়ে যেতে পারছে না। হোমজির গল্প শুনে মনটা একটু খারাপ হলো। বাঙালির সন্তান সুদূর বিদেশে এসে কিছু অর্থ সঞ্চয় করেছিলেন, তা কপালে সইল না। হৈমবতীর অবস্থা আরও শোচনীয়। মানিক মেহতাকে পুলিশ ধরতে পারবে কিনা কে জানে। ভারতবর্ষের বিশাল জনসমুদ্র থেকে একটি পুঁটি মাছকে ধরা সহজ নয়। এইসব ভাবছি, এমন সময় ইলেকট্রিক বাতি নিভে গেল। বললাম, এ কি? হোমজি বললেন, 10টা বেজে গেছে। এখানে রাত্রি 10টার সময় না ইলেকট্রিক বন্ধ হয়ে যায়, আবার শেষ রাত্রে কিছুক্ষণের জন্য জ্বলে। চলুন, আপনাকে আপনার শোবার ঘরে পৌঁছে দিই। হোমজির একটা লম্বা গদার মতো ইলেকট্রিক টর্চ আছে। সেটা হাতে নিয়ে তিনি আমাকে পথ দেখিয়ে নিয়ে চললেন। দোতলায় এক সারি ঘর, সামনে টানা বারান্দা। সব ঘরের দরজায় তালা ঝুলছে, কেবল কোণের ঘরে দরজা খোলা। চাকর ঘরের মোমবাতি জেলে রেখে গেছে। বেশ বড় ঘর, সামনে বারান্দা, পাশে ব্যালকনি। ঘরের দুপাশে দুটো খাট রয়েছে। একটাতে বিছানা পাতা, অন্যটা উলঙ্গ হয়ে পড়ে আছে। ঘরের মাঝখানে একটা বড় টেবিল আর দুটো চেয়ার। দেওয়ালের গায়ে ঠেকানো ওয়ার্ড্রব। টেবিলের উপর একটি অ্যালার্ম টাইমপিস, এক বান্ডিল মোমবাতি, দেশলাই, একটি থার্মোফ্লাক্সে গরম কফি। রাত্রে যদি তেষ্টা পাই খাবো। হোমজি অতিথি সৎকারের ত্রুটি রাখেননি। হোমজি বললেন, এই ঘরে বিজয় বিশ্বাস স্ত্রীকে নিয়ে থাকতেন। হৈমবতী চলে যাওয়ার পর ঘরটা যেমন ছিল তেমনই আছে। আপনার কোনো অসুবিধা হবে না তো? অসুবিধে কিসের? খুব আরামে থাকবো। আপনি যান, এবার শুয়ে পড়ুন গিয়ে। এখানে বোধ হয় সকাল সকাল ঘুমিয়ে পড়াই রেওয়াজ। শীতকালে তাই বটে, কিন্তু সকাল 8টা-9টার আগে কেউ বিছানা ছাড়ে না। আপনি যদি আগে উঠতে চান, ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবেন। এই টর্চটা রাখুন, রাত্রে যদি দরকার হয়। ধন্যবাদ। হোমজি নেমে গেলেন। আমি দরজা বন্ধ করে দিলাম। মোমবাতির আলোয় ঘরটা আবছায়া দেখাচ্ছে। আমি টর্চটা জ্বালিয়ে ঘরময় একবার ঘুরে বেড়ালাম। আমার সুটকেস চাকর ওয়ার্ড্রবের পাশে রেখে গেছে। ওয়ার্ড্রব খুলে দেখলাম সেটা খালি। এসেন্স, কর্পূর, ন্যাপথালিন মেশা
একটা গন্ধ নাকে এলো। হৈমবতী এই ওয়ার্ড্রবেই নিজের কাপড় চোপড় রাখতেন। ঘরের পিছন দিকে একটা সরু দরজা রয়েছে। খুলে দেখলাম গোসলখানা। আবার বন্ধ করে দিলাম। তারপর চেয়ারে এসে বসে সিগারেট ধরালাম। ঘরের দরজা জানালা সবই বন্ধ। তবু যেন একটা বরফ জমানো ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। বেশিক্ষণ বসে থাকা চলবে না। তাড়াতাড়ি সিগারেট শেষ করে ঘড়িতে অ্যালার্ম দিলাম। 7:30টার সময় ঘুম ভাঙলেই যথেষ্ট। আপতে আসবেন 9টার সময়। টর্চটা বালিশের পাশে নিয়ে মোমবাতি নিভিয়ে বিছানায় ঢুকলাম। বিছানায় দুটো মোটা মোটা গদি, গোটাচারিক বিলেতি কম্বল, একেবারে রাজসজ্জা। ক্রমশ কম্বলের মধ্যে শরীর গরম হতে লাগলো। কখন ঘুমিয়ে পড়লাম। আশ্চর্য এই যে প্রথম রাত্রে ঘুমানোর আগে অবধি অতিপাকিত কোনো ইশারা ইঙ্গিত পাইনি। ঘুম ভাঙল ঝনঝন অ্যালার্মের শব্দে। ধর্মর করে বিছানায় উঠে বসলাম। ঘর অন্ধকার। কোথায় আছি মনে করতে কয়েক সেকেন্ড কেটে গেল। তারপর মনে পড়ল, কিন্তু এত শিগগিরই 7:30 বেজে গেল। কই, জানলার শার্সি দিয়ে দিনের আলো দেখা যাচ্ছে না তো। টর্চ জেলে ঘড়ির উপর ফেললাম। চোখে ঘুমের জড়তা রয়েছে। মনে হলো ঘড়িতে 2টো বেজেছে, কিন্তু অ্যালার্ম ঝনঝন শব্দে বেজে চলেছে। কি রকম হলো? আমি কম্বল ছেড়ে উঠলাম। টেবিলের কাছে গিয়ে ঘড়ির উপর আলো ফেলে দেখলাম সত্যিই 2টো। তবে অ্যালার্ম বাজলো কি করে? অ্যালার্মের কাঁটা ঘোরাতে কি ভুল করেছি? ঘড়িটা হাতে তুলে নিতেই বাজনা থেমে গেল। দেখলাম অ্যালার্মের কাঁটা ঠিকই 7:30টার উপর আছে। হয়তো ঘড়িটাতে গলদ আছে। অসময়ে অ্যালার্ম বাজে। আমি ঘড়ি রেখে আবার বিছানায় ঢুকলাম। অনেকক্ষণ ঘুম এলো না। তারপর আবার কখন ঘুমিয়ে পড়েছি। এই হলো প্রথম রাত্রির ঘটনা। পরদিন সকালে ব্রেকফাস্ট খেতে বসে হোমজিকে জিজ্ঞেস করলাম, আপনার টাইম পিসে কি অসময়ে অ্যালার্ম বাজে? তিনি ভুরু তুলে বললেন, কই না, কেন বলুন তো? সমস্ত ব্যাপারটা তাকে বললাম। তিনি শুনে উদ্বিগ্ন মুখে একটু চুপ করে রইলেন। এমন সময় চাকর এসে একটি চিঠি এনে আমার হাতে দিল। আপ্তের চিঠি। তিনি লিখেছেন, কাল রাত্রে হঠাৎ পা পিছলে গিয়ে তার পায়ের গোছ মচকে গেছে। নড়ার ক্ষমতা নেই। আমরা যদি দয়া করে আসি। চিঠি হোমজিকে দেখালাম। তিনি মুখে চুকচুক শব্দ করে বললেন, চলুন দেখে আসি। কত দূর? ওই মাইল 2 হবে, বাজারের মধ্যে। এখানে মহারাষ্ট্র ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে। আপটের আত্মীয় তার ম্যানেজার, ব্যাংকের ওপরতলায় থাকেন। ব্রেকফাস্ট সেরে বেরোলাম। হোমজির একটি ছোটখাটো স্ট্যান্ডার্ড মোটর আছে, তাইতে চড়ে গেলাম। ব্যাংকের বাড়িটি দোতলা। বাড়ির পাশ থেকে খোলা সিঁড়ি উপরে উঠেছে। আমরা উপরে উঠে গেলাম। আপতে বালিশের উপর ব্যান্ডেজ বাঁধা পা তুলে দিয়ে খাটে শুয়ে আছেন। আমাদের দেখে দুহাত বাড়িয়ে দিয়ে বললেন, কি কাণ্ড দেখুন দেখি! কোথায় আপনাকে নিয়ে ঘুরে বেড়াবো তা নয়, একেবারে শয্যাশয়ী। আমরা খাটের পাশে চেয়ারে বসলাম। কি হয়েছিল? রাত্রে ঘুম ভেঙে শুনলাম দরজায় কি একটা খুটখুট করে টোকা মারছে। বিছানা ছেড়ে উঠলাম, কিন্তু দৌড় খুলে দেখি কেউ নেই। আবার দৌড় বন্ধ করে ফিরছি, পা মুচকে পড়ে গেলাম। বা পাটা স্পেন হয়ে গেল। আর কোথাও লাগেনি তো? না, আর কোথাও লাগেনি। কিন্তু আশ্চর্য, আমি হোঁচট খাইনি, পায়ে কাপড়ও জড়িয়ে যায়নি। ঠিক মনে হলো কেউ আমাকে পেছন থেকে ঠেলে দিল। আমার কি মনে হলো জিজ্ঞেস করলাম, রাত্রি তখন কটা? ঠিক 2টো। এ বিষয়ে আর কথা হলো না। গৃহস্বামী এসে পড়লেন। ব্যাংকের ম্যানেজার হলেও অনন্তরাও দেশপাণ্ডে বেশ ফুর্তিবাজ লোক। আজকাল ব্যাংকের কাজকর্ম নেই বললেই চলে। তিনি আমাদের সঙ্গে আড্ডা জমালেন। আপ্তের পা ভাঙা নিয়ে খানিকটা ঠাট্টা তামাশা হলো। গরম গরম চিড়ে ভাজা আর পোটাটো চিপস দিয়ে আরেক পোস্ত কফি হলো। তারপর আমরা উঠলাম। আপতে কাতরভাবে বললেন, ভেবেছিলাম মিস্টার বক্সিকে মহাবালেশ্বর ঘুরিয়ে দেখাবো, তার হলো না। 2-3 দিন মাটিতে পা রাখতেই পারবো না। হোমজি বললেন, তাতে কি হয়েছে?
আমি ওকে মহাবালেশ্বর দেখিয়ে দেব। আমার তো এখন ছুটি। কাল আবার আসবো বলে আমরা চলে এলাম। দুপুরবেলা লাঞ্চ খেয়ে হোমজির সঙ্গে বেরোলাম। কাছাকাছি কয়েকটি দর্শনীয় স্থান আছে, একটা হ্রদ আছে, তাতে মোটর লঞ্চ চড়ে বেরালাম। মহাবালেশ্বরের মধু বিখ্যাত, কয়েকটি মধুর কারখানা দেখলাম। মৌমাছি মধু তৈরি করছে আর মানুষ তা বিক্রি করে পয়সা রোজগার করছে। মৌমাছিদের খেতে দিতে হয় না, মজুরি দিতে হয় না, একটি ফুলের বাগান থাকলেই হলো। কিন্তু যাক, বাজে কথা লিখে চিঠি বড় করব না, এখন আসল কথা সবই বাকি। হোমজির কাছ থেকে একটা চিঠির প্যাড জোগাড় করেছি, তা পাই ফুরিয়ে এলো। সে রাত্রে 10টা বাজবার 5 মিনিট আগে শুতে গেলাম। চাকর সব ঠিকঠাক করে রেখে গেছে। দেখলাম পুরনো ঘড়ির বদলে একটা নতুন অ্যালার্ম ঘড়ি রেখে গেছে। আমি এতে আর দম দিলাম না। অ্যালার্মের চাবিটা এঁটে বন্ধ করে দিলাম। অ্যালার্মের দরকার নেই, যখন ঘুম ভাঙবে তখন উঠব। আলো নেভার আগেই শুয়ে পড়লাম। এতক্ষণ লক্ষ্য করিনি, শুয়ে শুয়ে দেখছি একটা চামচিকে ঘরে ঢুকেছে। দরজা জানলা সব বন্ধ, তাই পালাতে পারছে না। নিঃশব্দ পাখায় ঘরের এখন থেকে ওখানে যাচ্ছে, আবার ফিরে আসছে। দরজা খুলে তাকে তাড়ানো যায় কিনা ভাবছি, এমন সময় ইলেকট্রিক বাতি নিভে গেল। আর উপায় নেই। জন্তুটা সারা রাত্রি পালাবার রাস্তা খুঁজে উড়ে বেড়াবে, হয়তো ক্লান্ত হয়ে ঘরের কোণে পড়ে থাকবে। অন্ধকারে শুয়ে শুয়ে ভাবছি, ঘুম আসছে না। কাল রাত্রি 2টোর সময় আমার ঘরে অকারণে অ্যালার্ম ঘড়ি বাজল, আর ঠিক সেই সময় 2 মাইল দূরে আপ্তের পা মচকালো। দুটো ঘটনার মধ্যে নৈসর্গিক সম্পর্ক কিছুই নেই, সমাপতন ছাড়া আর কি হতে পারে। অথচ আপ্তের পা যদি না মচকাতো, তিনি আজ এই ঘরে অন্য খাটে শুতেন। চামচিকেটা কি এখনো উড়ে বেড়াচ্ছে? আমার গায়ে এসে পড়বে না তো? পরে পড়ুক, ইতর পানিকে আমার ভয় নেই। সত্যবতী আরশোলা আর ইঁদুরকে ভয় করে, খোকা ভয় করে টিকটিকিকে। ঘুমিয়ে পড়েছিলাম। কানের কাছে কর্কশ শব্দে কারা না কারা বেজে উঠল। কম্বলের মধ্যে লাফিয়ে উঠলাম। নতুন ঘড়ির অ্যালার্ম বাজছে, এর আওয়াজ আরও উগ্র। কিন্তু অ্যালার্ম বাজার তো কথা নয়। আমি দম দিইনি, চাবি বন্ধ করে দিয়েছি। তবে টর্চ জেলে বিছানা থেকে উঠলাম। ঘড়িতে 2টো বেজেছে। অ্যালার্মের চাবি যেমন বন্ধ ছিল তেমনই বন্ধ, তবু বাজনা বেজে চলেছে। ঘড়ি হাতে তুলে নিতেই বাজনা থেমে গেল। যেমন ঘড়ি তেমনই ঘড়ি, অত্যন্ত সহজ এবং স্বাভাবিক। অজিত, তুমি জানো আমি রহস্য ভালোবাসি না। রহস্য দেখলেই আমার মন তাকে ভেঙে চুরে তার অন্তর্নিহিত সত্যটি আবিষ্কার করতে লেগে যায়। কিন্তু এ কীরকম রহস্য? অলৌকিক ঘটনার প্রতি আমার বুদ্ধি স্বভাবতই বিমুখ। যা প্রমাণ করা যায় না তা বিশ্বাস করতে আমার বিবেকে বাধে। কিন্তু এ কি? চক্ষু কর্ণ দিয়ে যা প্রত্যক্ষ করছি তার সঙ্গে ঐহিক কিছুরই কোনো সংস্রব নেই। অমূলক কারণহীন ঘটনা চোখের সামনে ঘটে যাচ্ছে। এর মূল পর্যন্ত অনুসন্ধান করে দেখতে হবে। মোমবাতি জ্বালালাম। তোমাকে আগে লিখেছি, ঘরে 2টো চেয়ার আছে, তার মধ্যে একটা সাধারণ চেয়ার আর অন্যটা দোলনা চেয়ার। আমি গায়ে একটা কম্বল জড়িয়ে নিয়ে দোলনা চেয়ারে বসলাম। সিগারেট ধরিয়ে মৃদু মৃদু দোল খেতে লাগলাম। দরজার দিকে মুখ করে বসেছি। ডান পাশে টেবিল, বাঁ পাশে দেওয়ালে লাগানো ওয়ার্ড্রপ, পিছনে আমার খাট। আমি সিগারেট টানতে টানতে দুলছি আর ভাবছি। চামচিকেটা কোথায় ছিল জানি না, বাতি জ্বলতে দেখে আবার উঠতে আরম্ভ করেছে। আমার মাথা ঘিরে চক্কর দিচ্ছে। পাখার শব্দ নেই, কেবল এক টুকরো জমাট অন্ধকার শূন্যে ঘুরপাক খাচ্ছে। সিগারেট শেষ করে চোখ বুজে আছি, ভাবছি কি হতে পারে। 2টো ঘড়িতে বেতাল অ্যালার্ম বাজে। তবে কি হোমজি আমার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করেছেন? আমি কাল ভূতের কথায় হেসেছিলাম, তাই তিনি আমাকে ভয় দেখাচ্ছেন? তা যদি হয়, তাহলে ঘড়িটার যন্ত্রপাতি খুলে পরীক্ষা করলেই ধরা যাবে। কিন্তু হোমজি বয়স্ক ব্যক্তি, এমন বাদুড়ের রসিকতা করবেন কি? কতক্ষণ চোখ বুজে বসে দোল খাচ্ছিলাম বলতে পারি না, মিনিট 15-র বেশি নয়। চোখ খুলে চমকে গেলাম।
দোলনা চেয়ারটা দুলতে দুলতে ঘুরে গেছে। আমি দরজার দিকে মুখ করে বসেছিলাম, এখন ওয়ার্ডরোবের দিকে মুখ করে বসে আছি। শুধু তাই নয়, ওয়ার্ডরোবের খুব কাছে এসে পড়েছি। চেয়ার ঘুরে যাওয়ার একটা স্বাভাবিক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু রাত 2টোর সময় একলা ঘরে এরকম ব্যাপার ঘটলে বায়ুমণ্ডলে ধাক্কা লাগে। আমারও লেগেছিল। তার উপর ঘড়িটা আবার পিছন দিক থেকে ঝনঝন শব্দ করে বেজে উঠল। আমি লাফিয়ে উঠে ঘড়িটা বন্ধ করতে গেলাম, মোমবাতি নিভে গেল। বোঝো ব্যাপার, আমার স্নায়ু যদি দুর্বল হতো তাহলে কি করতাম বলা যায় না, কিন্তু আমি দেহটাকে শক্ত করে স্নায়ুর উৎকণ্ঠা দমন করলাম। আমার গায়ের কম্বলের বাতাস লেগে হয়তো মোমবাতি নিভেছে। আমি আবার মোমবাতি জ্বালালাম। ঘড়িটা হাতে নিতেই তার বাসনা থেমে গেল, কিন্তু ঘড়িকে আর বিশ্বাস নেই। আমি সেটাকে হাতে নিয়ে ওয়ার্ডরোবের কাছে গেলাম। ওয়ার্ডরোবে আমার কাপড় চোপড় রেখেছি, তার মধ্যে ঘড়ি চাপা দিয়ে রাখবো। তারপর ঘড়ি যত বাজে বাজুক। ওয়ার্ডরোবের কপাট খুলতেই সেন্ট, কর্পূর, ন্যাপথালিন মেশা গন্ধটা নাকে এলো। আমি ঘড়িটাকে আমার জামা কাপড়ের তলায় গুঁজে দিয়ে কপাট বন্ধ করে দিলাম। মস্তিষ্ক গরম হয়েছে, তন্দ্রা আসছে, আবার ছুটে যাচ্ছে। ঘড়িটা ওয়ার্ডরোবের মধ্যে বাজছে কিনা শুনতে পাচ্ছি না। তারপর কমে বোধ হয় ঘুম এসে গিয়েছিল। বিকট চিৎকার করে জেগে উঠলাম। কম্বলের মধ্যে আমার পেটের কাছে কিছু একটা কিলবিল করছে, টিকটিকি কিংবা ব্যাং কিংবা চামচিকে। একটানে কম্বল সরিয়ে বিছানা থেকে লাফিয়ে নামলাম। টর্চ চালালাম, মোমবাতি জ্বালালাম। বিছানায় কোনো জন্তু জানোয়ার নেই। চামচিকেটাও কোথাও অদৃশ্য হয়েছে। হাত ঘড়িতে দেখলাম রাত্রি 3:30। বাকি রাত্রিটা টেবিলের সামনে খাড়া চেয়ারে বসে কাটিয়ে দিলাম। আর ঘুমানোর চেষ্টা বৃথা। চিঠি ভীষণ লম্বা হয়ে যাচ্ছে। ভৌতিক অভিজ্ঞতা বিবরণ দেওয়া আমার উদ্দেশ্য নয়। এবার চটপট শেষ করব। 5টার সময় ইলেকট্রিক আলো জ্বলে উঠল। আমি ওয়ার্ডরোব খুলে ঘড়ি বার করলাম। ঘড়ির সঙ্গে একটা বাদামি কাগজের চিলতে বেরিয়ে এলো। তাতে বাংলা হরফে একটা ঠিকানা লেখা আছে, কলকাতার দক্ষিণ সীমানার একটা ঠিকানা। ঠিকানাটা নকল করে পাঠালাম, তোমার দরকার হবে। আমার স্কাউট ছুরি দিয়ে ঘড়িটা খুললাম। যন্ত্রপাতির কোনো গন্ডগোল নেই, সহজ ঘড়ি। আমি সত্যান্বেষী, সত্যকে স্বীকার করতে আমি বাধ্য, তা সে লৌকিক সত্যই হোক আর অলৌকিক সত্যই হোক। কায়াহীনকে সম্বোধন করে বললাম, তুমি কি চাও? উত্তর এলো না, কেবল টেবিলটা নড়ে উঠল। আমি টেবিলের উপর হাত রেখে বসেছিলাম। বললাম, তুমি কি চাও আমি তোমার মৃত্যুর তদন্ত করি? এবার টেবিল তো নড়লই, আমি যে চেয়ারে বসেছিলাম তার পিছনে পায়া দুটো উঁচু হয়ে উঠল। আমি প্রায় টেবিলের উপর হুমড়ি খেয়ে পড়লাম। বললাম, বুঝেছি, কিন্তু পুলিশ তো তদন্ত করছেই। আমি করলে কি সুবিধা হবে? আমি কোথায় তদন্ত করব? ঘড়িটা চড়াং করে একবার বেজেই থেমে গেল। ঠিকানা লেখা বাদামি কাগজের চিলতেটা টেবিলের একপাশে রাখা ছিল। সেটা যেন হাওয়া লেগে আমার সামনে সরে এলো। আমার মাথায় একটা আইডিয়া এলো। মানিক মেহতা কি বাংলাদেশে গিয়ে লুকিয়ে আছে? আশ্চর্য নয়, একটা লুকিয়ে আছে। কিংবা বললাম, আচ্ছা, চেষ্টা করব। এমন সময় ইলেকট্রিক বাতি নিভে গেল। দেখলাম জানলার শার্সি দিয়ে দিনের আলো দেখা যাচ্ছে। হোমজিকে কিছু বললাম না। 9টার সময় দুজনে আপতেকে দেখতে গেলাম। মোটরে যেতে যেতে হোমজিকে জিজ্ঞেস করলাম, হৈমবতীর চেহারা কেমন? হোমজি আমার দিকে মুখ ফিরিয়ে একটু হাসলেন, বললেন, ভালো চেহারা, রং খুব ফর্সা নয়, কিন্তু ভারী চটকদার চেহারা। বয়স হয়তো 30-এর কিছু বেশি, কিন্তু দীর্ঘ যৌবনা, শরীরের বাঁধনি ঢিলে হয়নি। আপতের পা কালকের চেয়ে ভালো, কিন্তু এখনো হাঁটতে পারেন না। গৃহস্বামী অনন্তরাও দেশপাণ্ডের সঙ্গেও দেখা হলো। তাকে কয়েকটা প্রশ্ন করলাম। আপনি বিজয় বিশ্বাসকে চিনতেন? চিনতাম বই কি, সহাদ্রি হোটেলে সব টাকাই আমার ব্যাংকে ছিল।
কত টাকা? সিজনের শেষে প্রায় 45,000 দাঁড়িয়েছিল। বিজয় বিশ্বাসে নিজের আলাদা কোনো অ্যাকাউন্ট ছিল? ছিল আন্দাজ 2,000 টাকা, কিন্তু মৃত্যুর কয়েকদিন আগে তিনি প্রায় সব টাকাই বার করে নিয়েছিলেন। শখানেক টাকা পড়ে আছে। তাঁর স্ত্রী যাবার আগে সে টাকা বার করে নেননি? স্ত্রী যতক্ষণ কোর্ট থেকে ওয়ারিশ সাব্যস্ত না হচ্ছেন ততক্ষণ তো তাকে টাকা দিতে পারি না। হৈমবতী এখন কোথায়, তার ঠিকানা জানেন? না। আর কেউ জানে? হোমজি বললেন, বোধ হয় না, যাওয়ার সময় তিনি নিজেই জানতেন না কোথায় যাবেন। আমি আপ থেকে জিজ্ঞেস করলাম, আপনি নিশ্চয়ই এ মামলার খবর রাখেন। মানিক মেহতার কোনো সন্ধান পাওয়া গেছে? না, সন্ধান পাওয়া গেলে জানতে পারতাম। মানিক মেহতার ফটোগ্রাফ আছে? একটা গ্রুপ ফটোগ্রাফ ছিল। সহ্যাদ্রি হোটেল যখন আরম্ভ হয় তখন মানিক মেহতা, বিজয় বিশ্বাস আর হৈমবতী একসঙ্গে ছবি তুলেছিল, কিন্তু সেটা পাওয়া যায়নি। হোটেলে ফিরে এসে দুপুরবেলা খুব ঘুমোলাম। রাত্রে তোমাকে চিঠি লিখতে বসেছিলাম, কিন্তু বারবার বাধা পেয়ে শেষ করতে পারিনি। বিদেহী আত্মা আমার এই চিঠি লেখাতে সন্তুষ্ট নয়, অথচ সে কি চাই বোঝাতে পারছে না। যাই হোক, আজ চিঠি শেষ করব। এতখানি ভনিতার কারণ বোধহয় বুঝতে পেরেছ। তোমাকে একটা কাজ করতে হবে। কলকাতার দক্ষিণ প্রান্তে যে ঠিকানা দিলাম তুমি সেখানে যাবে। যদি সেখানে হৈমবতী বিশ্বাসের দেখা না পাও তাহলে কিছু করবার নেই, কিন্তু যদি দেখা পাও তাহলে তাকে কয়েকটা প্রশ্ন করবে। মানিক মেহতার সঙ্গে তাদের যে গ্রুপ ফটো তোলা হয়েছিল সেটা কোথায়? মানিক মেহতার সঙ্গে হৈমবতীর বেশি ঘনিষ্ঠতা ছিল কিনা জানবার চেষ্টা করবে। কবে কোথায় বিশ্বাসের সঙ্গে মেহতার পরিচয় হয়েছিল, হৈমবতীর আর্থিক অবস্থা এখন কেমন, বাড়িতে কে কে আছে সব খবর নেবে। যে প্রশ্নই তোমার মনে আসুক জিজ্ঞেস করবে। তারপর সব কথা পুঙ্খানুপুঙ্খভাবে আমাকে লিখে জানাবে। কোনো কথা তুচ্ছ বলে বাদ দেবে না। যদি সন্দেহজনক কিছু চোখে পড়ে টেলিগ্রাম করে আমাকে জানাবে। তোমার চিঠির অপেক্ষায় থাকব। এখানে এই দারুণ শীতে বেশি দিন থাকার ইচ্ছে নেই, কিন্তু এ ব্যাপারে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেতে পারছি না। আশা করি খোকা ও সত্যবতী ভালো আছে এবং তুমি ইনফ্লুয়েঞ্জা ঝেড়ে ফেলে আবার চাঙ্গা হয়ে উঠেছ। ভালোবাসা নিও। তোমার ব্যোমকেশ। কলিকাতা, 8ই জানুয়ারি। ভাই ব্যোমকেশ, তোমার চিঠি আজ সকালে পেয়েছি এবং রাতে বসে জবাব লিখছি। ভাই নাস্তিক, তুমি শেষে ভূতের খপ্পরে পড়ে গেলে। সত্যবতী জানতে চাইছে, ভূত বটে তো, পেতনি নয়। ওদিকের পেতনিরা নাকি ভারী ডাহাবাজ হয়। যাক, বাজে কথা লিখে পুঁথি বাড়াবো না। তোমার নির্দেশ অনুযায়ী আজ বেলা 3টে নাগাদ বাসা থেকে বেরোচ্ছি। বিকাশ দত্ত এলো। আমি কোথায় যাচ্ছি শুনে সে বলল, আরে সর্বনাশ, সে তো ধারধারা গোবিন্দপুর, পথ চিনে যেতে পারবেন? বললাম, তুমি চলো না। বিকাশ রাজি হলো। তাকে সব বললাম না, মোটামুটি একটা আন্দাজ দিলাম। দুজনে চললাম। সত্যি ধ্যাদ্ধারা গোবিন্দপুর। ট্রামে বাসে কলকাতার দক্ষিণ সীমানা ছাড়িয়ে যেখানে গিয়ে পৌঁছালাম সেখানে কেবল একটা লম্বা রাস্তা চলে গিয়েছে। রাস্তায় 200-300 গজ অন্তর একটা বাড়ি। শেষ পর্যন্ত বেলা আন্দাজ 4:30-র সময় নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হলাম। রাস্তা থেকে খানিকটা পিছিয়ে ছোট একতলা বাড়ি, চারিদিকে খোলা মাঠ। বিকাশকে বললাম, তুমি রাস্তার ধারে গাছতলায় বসে বিড়ি খাও। আমি এখনই ফিরতে পারি, আবার ঘন্টাখানেকও দেরি হতে পারে। বাড়ির সদর দরজা বন্ধ। আমি গিয়ে কড়া নাড়লাম। একটা চাকর এসে দরজা খুলে দাঁড়ালো। বলল, কাকে চান? শ্রীমতী হৈমবতী বিশ্বাসের সঙ্গে দেখা করতে চাই। আপনার নাম? অজিত বন্দ্যোপাধ্যায়। কি দরকার? সেটা শ্রীমতী বিশ্বাসকেই বলবো। তুমি তাকে বলো মহাবালেশ্বর থেকে চিঠি পেয়ে এসেছি। আজ্ঞে, একটু দাঁড়ান। বলে চাকরটা দরজা বন্ধ করে দিল। 10 মিনিট দাঁড়িয়ে আছি, সারা শব্দ নেই। তারপর দরজা খুলল। চাকর বলল, আসুন।
বাড়িতে ঢুকেই ঘর। আসবাবপত্র বেশি কিছু নেই, দুটো চেয়ার, একটা টেবিল। চাকর বলল, আগে বসুন, গিন্নি ঠাকুরন চান করছেন, এখনই আসবেন। একটা চেয়ারে বসলাম। বসে আছি তো বসেই আছি। চাকরটা এদিক ওদিক ঘুরঘুর করছে, বোধ হয় আমাকে বিশ্বাস করতে পারছে না। আজকাল কলকাতার যা ব্যাপার দাঁড়িয়েছে, অচেনা লোককে বাড়িতে ঢুকতে দিতে ভয় হয়। চোর, ডাকাত, গুন্ডা যা কিছু হতে পারে। বসে বসে ভাবলাম, কিডনি ঠাকুরনের শান যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ চাকরটাকে নিয়ে একটু নাড়াচাড়া করি। বললাম, তুমি কতদিন এখানে কাজ করছো? চাকরটা অন্দরের দোরের সামনে দাঁড়িয়ে বলল, আগে এই তো 1 মাসও এখনো হয়নি। দেখলাম লোকটার কথার মধ্যে একটু পূর্ববঙ্গের টান আছে। তোমার দেশ কোথায়? ফরিদপুর জেলায়। বলে সে চৌকাঠের উপর উবু হয়ে বসল। আধবয়সী লোক, মাথায় কদম ছাঁট চুল, গায়ে একটা ছেঁড়া ময়লা রঙের সোয়েটার। কতদিন কলকাতায় আছো? তা 3 বছর হতে চলল। এখানে মানে এই বাড়িতে কজন মানুষ থাকে? গিন্নি ঠাকুরন একলা থাকেন। স্ত্রীলোক একলা থাকেন? পুরুষ কেউ নেই? আজ্ঞে না, আমি বুড়ো মানুষ, দেখাশোনা করি। এখানে কারো যাওয়া আসা আছে? আজ্ঞে না, আপনি প্রথম এলেন। এই সময় হৈমন্তীকে দোরের কাছে দেখা গেল। চাকরটা উঠে দাঁড়ালো, আমিও দাঁড়ালাম। ইতিমধ্যে ঘরের মধ্যে দিনের আলো কমে গেছিল। তিনি চাকরকে বললেন, মহেশ, আলো জেলে নিয়ে এসো। চাকর চলে গেল। অল্প আলোতেও মহিলাটিকে দেখার অসুবিধা ছিল না। দীঘল চেহারা, সুশ্রী মুখ। পার্সিদের চোখে ফর্সা না লাগলেও আমার চোখে বেশ ফর্সা। মুখে একটি চিত্তাকর্ষক আকর্ষণ রয়েছে। যৌবনের চৌকাঠ পার হতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়েছে। পরনে সাদা থান, গায়ে একটিও অলংকার নেই। কবিত্ব করছি না, কিন্তু তার সদ্য স্নাত চেহারাটি দেখে বৃষ্টি ভেজা সন্ধ্যার রজনীগন্ধার কথা মনে পড়ে যায়। আমি হাত জোর করে নমস্কার করলাম। তিনি প্রতি নমস্কার করে বললেন, আপনি মহাবলেশ্বর থেকে এসেছেন? না, আমার বন্ধু ব্যোমকেশ বক্সী মহাবলেশ্বরে আছেন। তার চিঠি পেয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। তবে কি মানিক মেহতা ধরা পড়েছে? না, এখনো ধরা পড়েনি। হৈমবতী আস্তে আস্তে চেয়ারে বসলেন, নিরাশ স্বরে বললেন, বসুন। আমার কাছে এসেছেন কেন? আমি বসে বললাম, আমার বন্ধু ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ বক্সী কে? পুলিশের লোক? না, ব্যোমকেশ বক্সীর নাম শোনেননি? এই বলে তোমার পরিচয় দিলাম। তাঁর মুখ নিরুৎসুক হয়ে রইল। দেখা যাচ্ছে তুমি নিজেকে যতটা বিখ্যাত মনে করো ততটা বিখ্যাত নও। সব শুনে হৈমবতী বললেন, আমি জানতুম না সারা জীবন আমার বিদেশে কেটেছে। এই সময় মহেশ চাকর একটা লণ্ঠন এনে টেবিলের উপর রেখে চলে গেল। বলা বাহুল্য, বাড়িতে বৈদ্যুতিক সংযোগ নেই। লণ্ঠনের আলোয় হৈমবতীর মুখ আরো স্পষ্টভাবে দেখলাম। ব্যথিত, আশাহত মুখ, ক্লান্তি ভরে থমথম করছে। 2-1 গাছি ভিজে চুল কপালে গালে জুড়ে রয়েছে। আমার মন লজ্জিত হয়ে উঠল। এই শোক নিষিক্তা মহিলাকে বেশি কষ্ট দেওয়া উচিত নয়। তাড়াতাড়ি প্রশ্নগুলো শেষ করে চলে যাওয়াই কর্তব্য। বললাম, আমাকে মাফ করবেন। মানিক মেহতাকে ধরবার উদ্দেশ্যেই ব্যোমকেশ আপনাকে কয়েকটি প্রশ্ন করে পাঠিয়েছে। মানিক মেহতার সঙ্গে আপনার প্রথম পরিচয় কবে হয়? 6 বছর আগে। আমাদের তখন আমেদাবাদে একটা ছোট্ট হোটেল ছিল। কি কুক্ষণই যে তার সঙ্গে দেখা হয়েছিল। মানিক মেহতার সঙ্গে আপনার বেশ ঘনিষ্ঠ পরিচয় হয়েছিল? আমার সঙ্গে তার সর্বসাকুল্যে 5-6 বারের বেশি দেখা হয়নি। বছরের মধ্যে 1 বার কি 2 বার আসতো। চুপি চুপি আসতো। নিজের ভাগের টাকা নিয়ে চুপি চুপি চলে যেত। তার এই চুপি চুপি আসা যাওয়া দেখে তার চরিত্র সম্বন্ধে আপনাদের কোনো সন্দেহ হয়নি? না, আমরা ভাবতাম তার স্বভাবই ওই রকম, নিজেকে জাহির করতে চায় না। তার কোনো ফটোগ্রাফ আছে কি? একটা গ্রুপ ফটো ছিল, সহ্যাদ্রি হোটেলের অফিসে টাঙানো থাকতো। সে রাত্রে আমি মূর্ছা ভেঙে দেখলুম দেয়ালে ছবিটি নেই। সে রাত্রে হোটেল লোহা সিন্ধুকে কত টাকা ছিল?
ঠিক জানি না, আন্দাজ 1.5 লাখ। অতঃপর আর কি প্রশ্ন করব ভেবে পেলাম না। আমি উঠি উঠি করছি, হৈমবতী আমাকে প্রশ্ন করলেন। আমি এখানে আছি আপনার বন্ধু জানলেন কি করে? আমি তো কাউকে জানাইনি। উত্তর দিতে গিয়ে থেমে গেলাম। মহিলাটির বর্তমান মানসিক অবস্থায় ভূতপ্রেতের অবতারণা না করাই ভালো। বললাম, তা জানি না, ব্যোমকেশ কিছু লেখেনি। আপনি উপস্থিত এখানেই আছেন তো? বোধহয় আছি। আমার স্বামীর এক বন্ধু তার এই বাড়িতে দয়া করে থাকতে দিয়েছেন। আসুন, নমস্কার। বাইরে এসে দেখলাম অন্ধকার হয়ে গেছে। রাস্তার ধারে গাছের তলায় বিড়ির মুখে আগুন জ্বলছে। তাই দেখে বিকাশের কাছে গেলাম। তারপর দুজনে ফিরে চললাম। ভাগ্যক্রমে খানিক দূর যাওয়ার পর একটা ট্যাক্সি পাওয়া গেল। ট্যাক্সিতে যেতে যেতে বিকাশ বলল, কাজ হলো? এই কথা আমিও ভাবছিলাম। হৈমবতীর দেখা পেয়েছি বটে, তাকে প্রশ্নও করেছি, কিন্তু কাজ হলো কি? মানিক মেহতা এখন কোথায় তার কিছুমাত্র ইঙ্গিত পাওয়া গেল কি? বললাম, কতকটা হলো। বিকাশ খানিক চুপ করে থেকে বলল, আপনি যখন ব্যোমকেশবাবুকে চিঠি লিখবেন তখন তাকে জানাবেন যে সবার ঘরে 2টো খাট আছে। তুমি জানলে কি করে? আপনি যখন মহিলাটির সঙ্গে কথা বলছিলেন আমি তখন বাড়ির সব জানলা দিয়ে উঁকি মেরে দেখেছি। তাই নাকি? আর কি দেখলে? যা কিছু দেখলাম সবার ঘরেই দেখলাম, অন্য ঘরে কিছু নেই। কি দেখলে? একটা মাঝারি গোছের লোহার সিন্দুক আছে। আমি যখন কাঁচের ভিতর দিয়ে উঁকি মারলাম তখন চাকরটা সিন্দুকের হাতল ধরে ঘোরাবার চেষ্টা করছিল। চাকরটা? ঠিক দেখেছ? আজ্ঞে হ্যাঁ, সে যখন সদর দরজা খুলেছিল তখন আমি তাকে দেখেছিলাম। সে ছাড়া বাড়িতে আর কোনো পুরুষ নেই। তারপর লেকের কাছাকাছি এসে ট্যাক্সি ছেড়ে দিলাম। বিকাশ নিজে রাস্তা ধরল, আমি বাসায় ফিরে এলাম। রাত্রে বসে চিঠি লিখছি, কাল সকালে ডাকে দেব। তুমি কেমন আছো? সত্যবতী আর খোকা ভালো আছে। আমি আবার চাঙ্গা হয়ে উঠেছি। তোমার অজিত। ব্যোমকেশের নামে সহাদ্দি হোটেলের ঠিকানায় চিঠি লিখে ডাকে দিয়েছিলাম 9 তারিখের সকালে। 12 তারিখের বিকেলবেলা অনুমান 3টের সময় ব্যোমকেশ এসে উপস্থিত। সব বিষয়ে বললাম, এ কি, আমার চিঠি পেয়েছিলে? ট্রেনে এসেছি, তুমি চটপট তৈরি হয়ে নাও, এখনই বেরোতে হবে। বলে ব্যোমকেশ ভিতর দিকে চলে গেল। আধ ঘন্টার মধ্যে বাড়ি থেকে বের হলাম। রাস্তায় বাড়ির সামনে পুলিশের ভ্যান দাঁড়িয়ে আছে, তাতে একজন ইন্সপেক্টর আর কয়েকজন কনস্টেবল। আমরাও ভ্যানে উঠে বসলাম। কয়েকদিন আগে যে সময় হৈমবতীর নির্জন গৃহের সামনে উপস্থিত হয়েছিলাম প্রায় সেই সময় আবার গিয়ে পৌঁছালাম। আজ কিন্তু মহেশ ভৃত্য দরজা খুলতে এলো না, দরজা খোলাই ছিল। আমরা সদল বলে প্রবেশ করলাম। বাড়িতে কেউ নেই, হৈমবতীও নেই, মহেশও নেই, কেবল আসবাবপত্রগুলো পড়ে আছে। বাইরের ঘরের চেয়ার টেবিল, শোবার ঘরে 2টি খাট আর লোহার সিন্দুক, রান্নাঘরে রয়েছে হাঁড়ি কলসি। লোহার সিন্দুকের কপাট খোলা, তার ভিতরটা পুরো শূন্য। ব্যোমকেশ করুণ হেসে ইন্সপেক্টর দিকে তাকিয়ে বলল, চিড়িয়া উড়েছে। সে রাত্রে নৈশভোজন শেষ করে ব্যোমকেশ ও আমি তক্তপোষের উপর গায়ে আলোয়ান জড়িয়ে বসেছিলাম। সত্যবতী খোকাকে ঘুম পাড়িয়ে এসে ব্যোমকেশের গা ঘেঁষে বসল। একটা শীতের হাওয়া উঠেছে, হাওয়ার জোর কমেই বাড়ছে। আমাদের ঘরের জানলা দরজা সব বন্ধ, তবু কোনো অদৃশ্য ছিদ্রপথে ছুঁচের মতো বাতাস প্রবেশ করে গায়ে বিচ্ছে। বললাম, মহাবলেশ্বর শীত তুমি খানিকটা সঙ্গে এনেছো দেখছি। আশা করি বিজয় বিশ্বাসের পেটটিকে সঙ্গে আনোনি। সত্যবতী ব্যোমকেশের কাছে আরো একটু ঘেঁষে বসল। ব্যোমকেশ আমার পানে একটি সকৌতুক দৃষ্টি দিয়ে বলল, প্রেত সম্বন্ধে তোমার ভুল ধারণা এখনো যায়নি। প্রেত সম্বন্ধে আমার ভুল ধারণা থাকা বিচিত্র নয়, কারণ প্রেতের সঙ্গে আমি কখনো রাত্রিবাস করিনি। আচ্ছা ব্যোমকেশ, সত্যিই তুমি ভূত বিশ্বাস করো? যা প্রত্যক্ষ করেছি তা বিশ্বাস করা না করার কোনো প্রশ্নই ওঠে না। তুমি ব্যোমকেশ বক্সীর অস্তিত্বে বিশ্বাস করো? ব্যোমকেশ বক্সীর অস্তিত্বে বিশ্বাস করি, কারণ তাকে চোখের সামনে দেখতে পাচ্ছি। কিন্তু ভূত তো চোখে দেখিনি, বিশ্বাস করি কি করে? আমি তোমাকে বিশ্বাস করতে বলছি না, কিন্তু আমি যদি বিশ্বাস করি তুমি আপত্তি করবে কেন? কিছুক্ষণ নীরবে ধূমপান করলাম। আচ্ছা, ও কথা থাক। বিশ্বাসে মিলাই কৃষ্ণ, তর্কে বহুদূর। কিন্তু তোমার ভূতের এত চেষ্টা সত্ত্বেও কার্যসিদ্ধি হলো না।
কে বলে কার্যসিদ্ধি হয়নি? ভূত চেয়েছিল মস্ত একটা ধোকার টাটি ভেঙে দিতে, তা সে দিয়েছে। তার মানে কি এখনো কিছু বোঝনি? কেন বুঝবো না? প্রথমে অবশ্য আমি হৈমবতী চরিত্র ভুল বুঝেছিলাম, কিন্তু এখন বুঝেছি হৈমবতী আর মানিক মেহতা মিলে বিজয় বিশ্বাসকে খুন করেছিল। হৈমবতী একটি সাংঘাতিক মেয়ে মানুষ। হৈমবতীর চরিত্র ঠিকই বুঝেছ, কিন্তু ভূতকে এখনও চেননি। ভূতের রহস্য আরও সাংঘাতিক। সত্যবতী ব্যোমকেশে আরও কাছে সরে গেল। হঠাৎ কেঁপে উঠে পড়ল, আমার শীত করছে। শীত করছে না ভয় করছে? ব্যোমকেশ হেসে নিজের আলোয়ানের অর্ধেকটা তার গায়ে জড়িয়ে দিল। বললাম, এসো এসো বধূ এসো, আজ আঁচড়ে বসো। বুড়ো বয়সে লজ্জা করে না? তোমাকে আবার লজ্জা কি? তুমি তো অবোধ শিশু। নয়তো কি, যার বিয়ে হয়নি সে তো দুধের ছেলে। আচ্ছা আচ্ছা, এখন ভূতের কথা হোক। আমি কিছুই বুঝিনি, তুমি সব খোলসা করে বলো। আগে তোমাকে দু একটা প্রশ্ন করি। মানিক মেহতা বিজয় বিশ্বাসকে খুন করবার জন্য খাদের ধারে নিয়ে গেল কেন? বিজয় বিশ্বাসই বা গেল কেন? চিন্তা করে বললাম, জানি না। দ্বিতীয় প্রশ্ন, বিজয় বিশ্বাসের নামে ব্যাংকে 2000 টাকা ছিল। হোটেল বিক্রি হবার আগেই সে টাকা বের করে নিয়েছিল কেন? জানি না। তৃতীয় প্রশ্ন, তুমি যখন হৈমবতীর সঙ্গে দেখা করতে গিয়েছিলে তখন শীতের সন্ধে হয়। চাকর যখন বলল হৈমবতী স্নান করছেন, তখন তোমার খটকা লাগলো না? না, মানে খেয়াল করিনি। চতুর্থ প্রশ্ন, চাকরটাকে সন্দেহ হয়নি? না, চাকরটাকে সন্দেহ করার কোনো কারণ হয়নি। সে পূর্ববঙ্গের লোক, মাত্র কয়েকদিন হৈমবতী চাকরিতে ঢুকেছিল। অবশ্য একথা যদি সত্যিই হয় যে সে লোহার সিন্দুক খোলবার চেষ্টা করেছিল। অজিত, তোমার সরলতা সত্যিই মর্মস্পর্শী। চাকরটা সিন্দুক খোলবার উদ্যোগ করেছিল বটে, কিন্তু চুরি করবার জন্য নয়। মহাবলেশ্বরে দুজন লোক খুন করবার ষড়যন্ত্র করেছিল, তার মধ্যে একজন হচ্ছে হৈমবতী। অন্য লোকটিকে মানিক মেহতা ছাড়া আর কে হতে পারে? ব্যোমকেশ কুটিল হেসে বলল, ওখানেই ধাপ্পা, প্রচণ্ড ধাপ্পা। হৈমবতী ষড়যন্ত্র করেছিল তার স্বামীর সঙ্গে, মানিক মেহতার সঙ্গে নয়। হৈমবতীর আজ যে দোষী থাক, সে পতিব্রতা নারী, তাতে সন্দেহ নেই। হতবুদ্ধি হয়ে বললাম, কি বলছো তুমি? যা বলছি মন দিয়ে শোনো। হোমজি যখন আমাকে গল্পটা বললেন তখন আমার মনে বিশেষ দাগ কাটেনি, তবু একটা খটকা লেগেছিল। মানিক মেহতা বিজয় বিশ্বাসকে খুন করবার জন্যে খাদের ধারে নিয়ে গেল কেন? বিজয় শীত কাতরে লোক ছিল, সেই বা গেল কেন? তারপর ভূতের উৎপাত শুরু হলো। দায়ে পড়ে অনুসন্ধান শুরু করলাম। খটকা কমে সন্দেহে পরিণত হতে লাগলো। তারপর ওয়ার্ডরোবের মধ্যে পেলাম এক টুকরো বাদামি কাগজে লেখা একটা ঠিকানা, বাংলা অক্ষরে লেখা কলকাতার উপকণ্ঠের একটা ঠিকানা। আমার মনের অন্ধকার একটু একটু করে দূর হতে লাগলো। তোমাকে লম্বা চিঠি লিখলাম। তারপর তোমার উত্তর যখন পেলাম তখন আর কোনো সংশয় রইল না। আপ্তে সাহেবকে সব কথা বললাম। তিনি তখনও ঠ্যাং নিয়ে পড়ে আছেন, কিন্তু তখনই কলকাতার পুলিশকে টেলিগ্রাম করলেন এবং আমার প্লেনে আসার ব্যবস্থা করে দিলেন। হৈমবতী আর বিজয় বিশ্বাসকে ধরা গেল না বটে, কিন্তু প্রেতের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। আসল অপরাধী কারা তা জানা গেছে। বলা বাহুল্য, যে প্রেতটা নাচরবান্দা হয়ে আমাকে ধরেছিল সে মানিক মেহতা। সত্যি কি হয়েছিল বলো না গো। সত্যি কি হয়েছিল তা জানে কেবল হৈমবতী আর বিজয় বিশ্বাস। আমি মোটামুটি যা আন্দাজ করেছি তাই তোমাদের বলছি। সিগারেট ধরে ব্যোমকেশ বলতে আরম্ভ করল, মানিক মেহতা ছিল নামকাটা বদমাস, আর বিজয় বিশ্বাস ছিল ভিজে বেড়াল। একদা কি করিয়া মিলন হলো দোহে। দুজনে মিলে হোটেল খুলল। মেহতার টাকা, বিশ্বাসদের মেহনত। স্ত্রী পুরুষ হোটেল চালাচ্ছে, হোটেল বেশ চাঁকিয়ে উঠল। প্রতি বছর 30-40 হাজার টাকা লাভ হয়। মেহতা মাঝে মাঝে এসে নিজের ভাগের টাকা নিয়ে যায়। বিজয় বিশ্বাস নিজের ভাগের টাকা মহাবালেশ্বরের ব্যাংকে বেশি রাখে না, বোধ হয় স্ত্রীর নামে অন্য কোথাও রাখে। হয়তো কলকাতারই কোনো ব্যাংকে হৈমবতীর নামে 50-60 হাজার টাকা জমা আছে। ওরা দুজনে ছাড়া আর কেউ তার সন্ধান জানে না।
এইভাবে বেশ চলছিল। কত বছর মানিক মেহতা বিপদে পড়ে গেল। তার বেআইনি সোনার চালান ধরা পড়ে গেল। তাকে পুলিশ জড়াতে পারল না বটে, কিন্তু অত সোনা মারা যাওয়ায় সে একেবারে সর্বভ্রান্ত হয়েছিল। তখন তার একমাত্র মূলধন হোটেল। মানিক মেহতা ঠিক করলো সে হোটেল বিক্রি করবে, তার নগদ টাকা চায়। এখন প্রশ্ন হচ্ছে, হোটেল বিক্রি টাকা কে পাবে? একলা মেহতা পাবে, না বিজয় বিশ্বাসেরও ভাগ রয়েছে? ওদের পার্টনারশিপের দলিল আমি দেখিনি। অনুমান করা যেতে পারে যে মানিক মেহতা যখন হোটেল কেনার টাকা দিয়েছিল, তখন হোটেল বিক্রির টাকাটাও পুরোপুরি তারই প্রাপ্য। আমার বিশ্বাস মেহতা সব টাকাই দাবি করেছিল। হৈমবতী আর বিজয় বিশ্বাস ঠিক করলো সব টাকা ওরাই নেবে। ওদের পূর্ব ইতিহাস কিছু জানা যায় না, কিন্তু ওদের প্রকৃতির যে স্বভাবতই অপরাধপ্রবণ তাতে সন্দেহ নেই। দুজনে মিলে পরামর্শ করলো, মানিক মেহতা পুলিশের নজর লাগা দাগী লোক, তার ঘাড়ে অপরাধের ভার চাপিয়ে দেওয়া সহজ। স্বামী স্ত্রী মিলে নিপুণভাবে প্ল্যান করে তুলল। কলকাতার উপকণ্ঠে তখন কিভাবে তারা বাসা ঠিক করেছিল তা আমি জানি না। হয়তো কলকাতার কোনো পরিচিত লোকের মারফত বাসা ঠিক করেছিল। হৈমবতী বাসার ঠিকানা কাগজে লিখে ওয়ার্ডরোবের মধ্যে গুঁজে রেখেছিল, পাছে ঠিকানা ভুলে যায়। পরে অবশ্য ঠিকানা তাদের মুখস্থ হয়ে গেছিল। তাই হৈমবতী যাওয়ার আগে বাদামি কাগজের টুকরোটা ওয়ার্ডরোবের মধ্যেই ফেলে যায়। কাঠের ওয়ার্ডরোবে বাদামি কাগজের টুকরোটা বোধহয় চোখে পড়েনি। ওই একটি মারাত্মক ভুল হৈমবতী করেছিল। যাই হোক, নির্দিষ্ট রাত্রে মানিক মেহতা চুপি চুপি এসে হাজির। হোটেলে একটিও অতিথি নেই। চাকরানিটাকে হৈমবতী বোধ হয় ঘুমের ওষুধ খাইয়েছিল। হোটেলে ছিল কেবল হৈমবতী আর বিজয় বিশ্বাস। মানিক মেহতাকে ওরা হোটেলের অফিস ঘরেই খুন করেছিল। এমনভাবে খুন করেছিল যাতে রক্তপাত না হয়। তারপর ছদ্মবেশ ধারণের পালা। বিজয় বিশ্বাস মানিক মেহতার গা থেকে জামা কাপড় খুলে নিজে পরল, নিজের জামা কাপড় গলাবন্ধ মানিক মেহতাকে পরিয়ে দিল। তারপর দুজনে লাশ নিয়ে গিয়ে খাদের মধ্যে ফেলে দিল। কিছুদিন থেকে এক ব্যাঘ্র দম্পতি এসে খাদে বাসা নিয়েছিল, সুতরাং লাশের যে কিছুই থাকবে না তা বিশ্বাস দম্পতি জানত। ব্যাঘ্র দম্পতির কথা বিবেচনা করেই তারা প্ল্যান করেছিল। আসল কাজ শেষ হলে বিজয় বিশ্বাস সমস্ত টাকা কড়ি নিয়ে বেরিয়ে পড়ল। নিশুতি শীতের রাত্রি, কেউ তাকে দেখল না। মানিক মেহতা শহরের বাইরে রাস্তার ধারে মোটর রেখে এসেছিল। সেই মোটরে চড়ে বিজয় বিশ্বাস উধাও হয়ে গেল। হৈমবতী ঘাঁটি আগলে রইল। বুকের পাটা আছে ওই মেয়ে মানুষটির। তারপর যা যা ঘটেছিল সবই প্রকাশ্য ব্যাপার। একমাত্র সাক্ষী হৈমবতী। সে যা বলল পুলিশ তাই বিশ্বাস করল। বিশ্বাস না করার কোনো কারণ ছিল না। মানিক মেহতার চরিত্র পুলিশ জানত। কয়েকদিন পরে সহদ্দে হোটেল হোমজির হাতে তুলে দিয়ে বিধবা হৈমবতী মহাবলেশ্বর ছেড়ে চলে গেল। ইতিমধ্যে বিজয় বিশ্বাস কলকাতার বাসায় এসে আড্ডা গেড়েছিল। হৈমবতীও এসে জুটল। কিন্তু তারা ভারী হুঁশিয়ার লোক, একেবারে নিশ্চিন্ত হয়নি, সাবধানে ছিল। তাই মহাবলেশ্বরের চিঠি নিয়ে অজিত যখন দেখা করতে গেল, তখন হৈমবতী চমকে উঠল বটে, কিন্তু ঘাবড়ালো না। হৈমবতী তখন বোধ হয় বিধবা সাজছিল না, সে বিধবা সাজতে গেল। চাকর অজিতকে বাইরের ঘরে বসালো। অজিত যদি সরল না হতো তাহলে ওর খটকা লাগতো। শীতের সন্ধেবেলা মেয়েরা গা ধুতে পারে, চুল ভিজিয়ে স্নান করে না। যা হোক, হৈমবতী যখন এলো তার সদ্য স্নাত চেহারা দেখে অজিত মুগ্ধ হয়ে গেল। সে হৈমবতীকে আমার নাম বলল। হৈমবতী ব্যাপারটা বুঝতে দেরি করল না। অজিত আমার নামখানা যতখানি অখ্যাত মনে করে ততখানি অখ্যাত নয় আমার নাম। অজিতের কল্যাণেই নামটা সকলের জানা হয়ে গেছে। কিন্তু সে যাক। বিকাশ ওদিকে জানলা দিয়ে শোবার ঘরে দুটো খাট আর লোহার সিন্দুক দেখে নিয়েছিল। অজিতের চিঠিতে ওটাই ছিল সবচেয়ে জরুরি কথা। চিঠি পড়ে কিছুই জানতে বাকি রইল না। কিন্তু ওদের ধরা গেল না। সে রাত্রে অজিত পিছন ফিরবার সঙ্গে সঙ্গেই বোধহয় হৈমবতী লোহার সিন্দুক থেকে টাকা কড়ি নিয়ে অদৃশ্য হয়েছিল। এখন তারা কোথায়, কোন ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে কে বলতে পারে। হয়তো তারা কোনোদিনই ধরা পড়বে না, হয়তো ধরা পড়বে। না পড়ার সম্ভাবনাই বেশি। ৩৫ কোটি নরনারীর বাসভূমি এই ভারতবর্ষ।
কিছুক্ষণ তিনজনে চুপ করে বসে থাকলাম। বাইরে যে হাওয়া উঠেছিল তা থেমে গেছে। ঘড়িতে 10টা বাজল। আমি বললাম, সব সমস্যার তো সমাধান হলো, কিন্তু একটা কথা বুঝলাম না, বিজয় বিশ্বাস ও বাড়িতে থাকতো না কেন? কোথায় থাকতো? চাকরটা ওদের সম্বন্ধে কি কিছুই সন্দেহ করেনি? ব্যোমকেশ গভীর নিঃশ্বাস ফেলে বলল, হা ভগবান, তাও বোঝনি? চাকরটাই বিজয় বিশ্বাস।